নমস্কার। আজকে আমরা বেশ কিছু সূত্রকে নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনি যদি জ্যোতিষী স্টুডেন্ট হন বা জ্যোতিষ প্রেমী হন, তাহলে মন দিয়ে দেখুন অনুষ্ঠানটি এবং খাতার মধ্যে লিখে রাখুন। আমি গ্যারান্টি দিচ্ছি সূত্রগুলো জানার পর আপনি বিস্মিত হয়ে যাবেন, আপনি অবাক হবেন এবং আপনি বলবেন যে হেভি একটা জিনিস পেলাম। অবশ্যই স্টেপ বাই স্টেপ লিখে রাখুন। আমি হয়তো সূত্রগুলো প্রায় 18, 19, 20টা মতো বলবো। তো যেগুলো আপনি লিখে রাখুন, কারণ সূত্র তো আমার কাছে 200, 300 আছে, কিন্তু সব তো করে দেওয়া যায় না। তাহলে ভিডিওটি মানে কত যে সময় লেগে যাবে তার কোনো ঠিক নেই। তো আমি আস্তে আস্তে করে সব সূত্র দেবো আপনাদেরকে। তো আপনি লিখুন, যদি চন্দ্র বৃহস্পতি যদি চন্দ্র বৃহস্পতি সমসপ্তমে বা একসঙ্গে থাকে, যদি চন্দ্র বৃহস্পতি সমসপ্তম বা একসঙ্গে থাকে, গজকেশরী যোগ তৈরি করে এবং সেই যোগের মধ্যে চন্দ্র বৃহস্পতির বন্ধু গ্রহ, মানে চন্দ্র বৃহস্পতির বন্ধু মানে মঙ্গল বা রবি, এরা যদি থাকে তাহলে পারে একটা কথা খেয়াল রাখবেন, এরকম চন্দ্র বৃহস্পতির যোগ, যেই চন্দ্র বৃহস্পতি সমসপ্তমে আছে বা একসঙ্গে বসে রয়েছে, এই রকম চন্দ্র বৃহস্পতির যোগে সবসময় খেয়াল রাখবেন সেই জাতকের কখনো পয়সার অভাব হবে না। তার কিছু না কিছুভাবে ভগবান দত্তভাবে তার যেটা আশা সেটা পূরণ হবেই কিছু না কিছুভাবে। দ্বিতীয় নম্বর সূত্রে লিখুন যে দশম ঘরে যদি কোনো উচ্চস্থ প্ল্যানেট থাকে, তাহলে কোথায় কোথায় কোন কোন গ্রহ উচ্চস্থ হয় আপনি নিশ্চয়ই জানেন। যেমন হচ্ছে কর্কট রাশির মধ্যে বৃহস্পতি উচ্চস্থ হয়, মকর রাশির মধ্যে মঙ্গল উচ্চস্থ হয়, মেষ রাশির মধ্যে রবি উচ্চস্থ হয়, তুলা রাশির মধ্যে শনি উচ্চস্থ হয়, এরকম আর কি বলতে চাইছি। বৃষের মধ্যে চন্দ্র উচ্চস্থ হয়। তো দশম ঘর যদি হয়, এটা অর্থাৎ দশম ঘরে যদি কোনো উচ্চস্থ প্ল্যানেট থাকে, তাহলে পারে সেই জাতক জীবনে একবার অন্তত বড় পদ প্রাপ্তি করে নেয়। দশম ঘরের মধ্যে উচ্চস্থ প্ল্যানেট থাকলে সেই জাতকের জীবনে একবার না একবার বড় পদ প্রাপ্তি করার সিচুয়েশান ক্রিয়েট হয়ে যায়। আবার আরও একটি সূত্রকে লিখে রাখুন, অষ্টম ভাব আপনারা নিশ্চয়ই জানেন। আমি যখন একটি রাহুকে নিয়ে অনুষ্ঠান করেছিলাম তখন বলেছিলাম এই কথাটি, যেটা এখন বলবো। অষ্টমভাবে যদি রাহু থাকে, তাহলে সেই জাতকের চিরকাল শারীরিক কিছু সমস্যা কিন্তু থাকবেই থাকবে। হ্যাঁ, যদি রাহুটি ভালো ঘরে থাকে, মানে বৃহস্পতির ঘরে আছে বা ভালো নক্ষত্রে থাকে, মানে ভালো নক্ষত্র মানে বলতে পারছেন রেবতী, পুনর্বসু, পুষ্যা, এরকম আরও বেশ কিছু নক্ষত্র আছে, ভালো ভালো নক্ষত্র। তো এই সমস্ত নক্ষত্র থাকলে কিছুটা শারীরিক সমস্যা কম হবে বা সে হয়তো ওষুধ দিয়ে এই ব্যাপারটাকে রিকভার করে রাখতে পারবে। কিন্তু অষ্টম ঘরে রাহু থাকলে কিন্তু শারীরিক সমস্যা দেয়। সবসময় খেয়াল রাখবেন, শনি যদি মেষ রাশির মধ্যে থাকে, শনি যদি কারুর জন্মছকের মধ্যে কোনোভাবে আছে, আমি বলছি না, মেষ রাশির মধ্যেই থাকলে তার অবশ্যই মাথা ব্যথার একটা সমস্যা আসতে পারে এবং চোখের মধ্যে একটা চশমা কিন্তু তার লাগতে পারে। আপনি দেখবেন। আপনি লিখুন আরেকটি সূত্র, দ্বাদশ ঘরেতে শুক্র প্রচণ্ড ভালো বলা হয়েছে। এই দ্বাদশ ঘরের মধ্যে যদি শুক্র থাকে, তাহলে পারে সেই জাতকের চরিত্রের দোষ কিন্তু ক্রিয়েট করে, কিন্তু বুঝতেও দেয় না। এবং সেই জাতকের জীবনে শুক্র সব কিছু দিয়ে আবার কিন্তু সব কিছু নিয়ে নিতে পারে, এরকম সিচুয়েশন অনেক সময় ঘটে যায়। তাই দ্বাদশ ঘরে শুক্র থাকলে পারে অবশ্যই সেই জাতক অনেক কিছু প্রাপ্তি করতে পারবে, তার আর্থিক উন্নতি অবশ্যই হবে, কিন্তু তার হঠাৎ জীবনে লস চলে আসতে পারে। আপনি খেয়াল রাখবেন। যখনই দেখবেন যে চন্দ্রের ঘর মানে কর্কট রাশি, চন্দ্রের ঘরের মধ্যে যদি শনি থাকে, তাহলে পারে সবসময় খেয়াল রাখবেন সেই জাতক কিছু না কিছু মানসিক টেনশনের মধ্যে রয়েছে, সেই জাতক আফসোস করছে তার জীবনের একটি বড় ভুলকে নিয়ে। কি বললাম আর একটু খুলে বলি, চন্দ্রের ঘরে মানে কর্কট রাশির ঘরে যদি শনি থাকে, তাহলে সেই জাতকের মনের মধ্যে একটা আফসোস থাকে যে আমি তখন এত বুঝদাম না করে ফেলেছি, এরকম একটা কিছু ভুল সে করেছে এবং সেটাকে নিয়ে সে আফসোস করে যাচ্ছে সারা জীবন ধরে করে যাবে। এরকম ঘটনা কিন্তু ঘটে, আপনি লক্ষ্য করবেন ভালো করে। এছাড়াও কিন্তু দ্বাদশ ঘরের মধ্যে চন্দ্র থাকলে পারে দেখবেন সেই জাতকের
দ্বাদশ ঘরের মধ্যে যদি চন্দ্র থাকে তাহলে পরে দেখবেন সেই জাতকের যদি একটি আনন্দের ঘটনা ঘটে তাহলে কিছুক্ষণ পর বা একদিন পর তার একটি দুঃখের ঘটনা ঘটে যাবে। আপনি এগুলোকে মেলাবেন। যদি দ্বাদশ ঘরেতে চন্দ্র থাকে তাহলে তার জীবনে যদি একটি আনন্দের ঘটনা ঘটে তাহলে তার 1-2 দিনের মধ্যে তার একটা দুঃখের ঘটনাও ঘটবে বা রাগের ঘটনা ঘটে যাবে বা আফসোসের ঘটনা কিন্তু ঘটে যাবে। এরকম কিন্তু হবে। যদি কোনো জন্মছকের মধ্যে সূর্য, রবি, যদি কোনো জন্মছকের মধ্যে রবি নিচস্থ হয়ে থাকে তাহলে পরে সবসময় খেয়াল রাখবেন সেই ব্যক্তি যে কোনো ঘটনার নেগেটিভ দিকটা আগে ভাববে। এটা কিন্তু ভালো নয়। আপনি মনে করবেন নেগেটিভ দিকটা ভাবছে বলে বেঁচে গেলাম, এরকম নয়। যদি কারুর জন্ম থাকে সূর্য রবি নিচস্থ হয়ে থাকে তাহলে সেই জাতককে আপনি যদি বলেন এই কাজটা করব, ও ওই কাজটা নেগেটিভিটিগুলো আগে বার করে দেবে। যদি আপনি বলেন কি এইখানে যাব চলো, ও ওখানে গেলে কি কি নেগেটিভ ঘটনা ঘটতে পারে সেটা আগে ভাববে। নেগেটিভ ঘটনা ঘটবেই এরকম কোনো নয়, কিন্তু প্রচণ্ড মানে উল্টোপাল্টা ভাবনা চিন্তা ওর মধ্যে চলে আসবে। ও সবসময় নেগেটিভ ভেবে ভেবে কিন্তু কিছু করতে পারবেন, অনেক সময় দেখতে পাবেন। আবার চন্দ্র যদি কারোর বৃশ্চিক রাশির মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তির অবশ্যই মানসিক সমস্যা দেখতে পাওয়াই যাবে, কারণ চন্দ্র সেখানে নিচস্থ হয়ে গেছে এবং চন্দ্র মন। তাই চন্দ্র যদি বৃশ্চিক রাশির মধ্যে থাকে সেই জাতকের অবশ্যই মানসিক সমস্যা দেখতে পাওয়া যায় এবং বৃশ্চিক রাশির মানুষেরাও কিন্তু প্রচণ্ড মানসিক সমস্যার মধ্যে ভোগে। হয়তো সবাই স্বীকার করতে না পারলেও বেশ কিছু বৃশ্চিক রাশি স্বীকার করেই দেয় যে সত্যি আমি মানসিক প্রচণ্ড টেনশনে থাকি। আবার দেখবেন মঙ্গল যদি জন্মছকের মধ্যে নিচস্থ হয়ে যায় তাহলে এই পিঠ, কোমর এগুলো কিন্তু ব্যথা শুরু করে দেয়। মঙ্গল যদি জন্মছকের মধ্যে নিচস্থ হয় তাহলে অল্প বয়সে নয়, 40-এর পর থেকে দেখবেন পিঠ, কোমর ব্যথা শুরু হয় এবং 2-1 বার জন্মছকে যদি মঙ্গল নিচস্থ থাকে তাহলে এটা সারা জীবনের মধ্যে 2-1 বার তার দুর্ঘটনা ঘটবেই। আপনি খেয়াল রাখবেন। আরও একটি কথাকে খেয়াল রাখবেন, যদি জন্মছকের মধ্যে বুধ নিচস্থ হয় তাহলে আপনি দেখবেন সেই জাতককে যদি একটু উল্টোপাল্টা কথা বলেন তাহলে সেই জাতক কিন্তু সেই জাতককে যদি একটু মানে কি বলবো একটু প্রেশার দেন তাহলে সেই জাতক একটু ভুলভাল বকতে শুরু করে দেবে। আবার এইরকম বুধ নিচস্থ থাকলে দেখবেন সেই মানুষকে এক কথা তো আপনি বললেন আর সে বুঝে গেল আর এক কথা, বিপদ, মহাবিপদ। এরকম ঘটনাগুলো কিন্তু ঘটে। এরকম ব্যক্তি যদি রেগে যায় তাহলে তো উল্টোপাল্টা কথা বলতে শুরুই করে দেবে। আবার দেখবেন জন্মছকের মধ্যে যদি বৃহস্পতি নিচস্থ হয়ে যায় তাহলে পরে সেই ব্যক্তির জীবনে একবার না একবার চরম দারিদ্রতা আসবেই আসবে। যদি জন্মছকের মধ্যে বৃহস্পতি নিচস্থ হয়ে যায় তাহলে সেই জাতকের জীবনে একবার না একবার চরম দারিদ্রতা আসবেই আসবে। কথাগুলোকে ভালো করে লিখে রাখুন। যদি কোনো জন্মছকের মধ্যে শুক্র নিচস্থ হয়ে যায় তাহলে পরে খেয়াল রাখবেন সেই জাতক কখনোই মন থেকে প্রেম করতে পারবে না। মানে প্রেমের দুটো ক্রাইটেরিয়া দেখতে পাওয়া যায়, মানে সাধারণভাবে একটা মানসিকভাবে প্রেম আর একটা হচ্ছে শারীরিকভাবে প্রেম। তো শুক্র যদি নিচস্থ হয়ে যায় সে কোনোদিন মন থেকে প্রেম করতে পারবে না, সে সবসময় শারীরিক প্রেমে বিলিভ করবে। কথাটাকে ভালো করে মাথায় রাখুন। এবং যদি সেই জাতক প্রেম করে মানসিকভাবে তাহলে সেই প্রেম টিকবে না, কেটে যাবে 100%। কথাগুলো মাথায় রেখে দিন, কাজে লাগবে কিন্তু। আর একটা কথা খেয়াল রাখবেন, যদি নবাংশে মানে বলতে পারছেন D9 চার্ট, নবাংশে কোনো নিচস্থ গ্রহ লগ্নে থাকে, যদি নবাংশে কোনো নিচস্থ গ্রহ লগ্নে থাকে তাহলে পারে সবসময় খেয়াল রাখবেন নবাংশটা হচ্ছে বিবাহিত জীবনের ছক, ওয়াইফের ছক, মানে পার্টনারের ছক। তাই নবাংশের লগ্ন হচ্ছে আমার স্ত্রী, আর নবাংশের লগ্নের মধ্যে যদি কোনো নিচস্থ প্ল্যানেট থাকে তাহলে সেই জাতকের ওয়াইফ ভরসা দ্বারা হয় না, সেই জাতকের ওয়াইফ তাকেই ঠকায়। কিন্তু এরকম বহুবার দেখা গেছে। যদি নবাংশের লগ্নের চতুর্থ ঘরে, যদি নবাংশের
লগ্নের চতুর্থ ঘরে কোনো নেগেটিভ অশুভ কুর গ্রহ থাকে, তাহলে পারে কিন্তু তার স্ত্রী তাকে যতই বলুক যে আমি তোমাকে ভালোবাসি, আসলে ভালোবাসে না, কিন্তু তার স্ত্রী লোক দেখানো ভালোবাসা বিলিভ করে, তার স্ত্রী প্রকৃত ভালোবাসে না, যখন তখন সে পাল্টি খেয়ে যেতে পারে। এটা কিন্তু খেয়াল রাখবেন। যদি ধরুন নবাংশের চতুর্থ ঘরের মধ্যে কোনো নেগেটিভ গ্রহ আছে, অশুভ গ্রহ, তাহলে পারে আপনি হয়তো স্ত্রীর সঙ্গে চলছেন, আপনি স্ত্রীর সঙ্গে একটি সংসার করছেন, কিন্তু আপনি স্ত্রীর সঙ্গে প্রচুর মনোমালিন্যও থাকবে, দেখবেন আপনি খেয়াল করেন। আবার খেয়াল রাখবেন, যদি দ্বিতীয় পঞ্চমভাবে, যদি দ্বিতীয় বা পঞ্চম ভাবের মধ্যে একা বৃহস্পতি বসে থাকে, তাহলে সেই জাতক পুত্র সুখ পায় না, তার অর্থহানি হয়। যদি পুত্র সুখ মানে পুত্র হয়, যদি অর্থ আসে, তাহলে সেটা বেশিক্ষণ স্টে করবে না, পুত্রর কিন্তু কোনো না কোনো ফিজিক্যাল প্রবলেম এসে যেতে পারে। যদি কারোর লগ্ন কুণ্ডলী কমজোর হয়ে যায় এবং নবাংশ কুণ্ডলী তার বলশালী প্রচণ্ড দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে এরকম ব্যক্তি কিন্তু বিবাহের পরে ভাগ্যে ডেভেলপ করে নেয়। যদি কারোর লগ্ন কুণ্ডলী কমজোর কিন্তু নবাংশ কুণ্ডলী অনেক বেশি বলশালী, তাহলে এরকম ব্যক্তি কিন্তু বিবাহের পরে ডেভেলপ করে। এছাড়াও কিন্তু যদি জন্মছকে একাধিক রাজযোগ না থাকে, তাহলে সবসময় খেয়াল রাখবেন, যদি জন্মছকের মধ্যে একাধিক রাজযোগ না থাকে, তাহলে ওই জন্মছকের মধ্যে যদি সূর্য শনি একসঙ্গে থাকে বা সামনাসামনি থাকে, তাহলে পারে কিন্তু ওই রকম জন্মছকে, মানে যেই মানুষের জন্মছকের মধ্যে ধরুন খুব বেশি রাজযোগ নেই, কিন্তু সূর্য শনি একসাথে বা সামনাসামনি রয়েছে সমসপ্তমে, সেই জাতককে খেয়াল রাখবেন, সেই জাতক যাই পজিটিভ কাজ করুক কিন্তু একটা বদনামের শিকার কিন্তু হয়ে যায়। যে কোনো কাজ করতে করতে আটকে যাওয়ার চান্স চলে আসে এবং সেই জাতক ডিপ্রেস হয়ে পড়ে এবং সেই জাতক কিন্তু বারবার বদনামের ভাগী হয়ে যায়। সূত্রগুলো কেমন লাগলো অবশ্যই বলবেন। আবার কাল পরশু আরও কিছু সূত্র দেব, অবশ্যই অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। হ্যাঁ, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ জ্যোতিষ তো আমি করবই আপনাকে। তো অবশ্যই সূত্রগুলো লিখে রাখবেন, বারবার দেখুন, বারবার লিখে রাখুন, কাজে লাগবে কিন্তু সূত্রগুলো আপনার অনেক জায়গায়। যাই হোক, এখানেই শেষ করলাম, পরের দিন দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন।